জয়েন করতে সময় লাগে। তাহলে মাদক মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা অথবা মাদক মহাপরিচালক যদি মনে করেন এই মাদক ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করেছে বিধায় তার ব্যাংকের হিসাব এবং আয়কর হিসাব যাচাই করা প্রয়োজন, তাহলে তারা মানি লন্ডারিং আইন 2012 অনুসারে যাচাই করতে পারবে 33-1। আর এই মানি লন্ডারিং আইনের 2-এর তালিবর্ষ অনুসারে এটা তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং আইনের তদন্তকারী বলে গণ্য হবেন। 33-2 ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য তদন্তকারী আদালতে আবেদন করবেন। 33-3 আদালত যদি আবেদন যুক্তিযুক্ত মনে করেন তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবেন বা স্থগিত করে দিবেন, বন্ধ করে দিবেন এবং তদন্তকারীকে অনুমতি দিবেন এবং এই অনুমতির কপি সংশ্লিষ্ট ব্যাংক এবং আয়কর হিসাব অফিসে প্রেরণ করবেন। এটা হলো 33-4 তদন্তকারী ব্যাংক হিসাব আয়কর হিসাব যাচাই করবেন, করে একটা প্রতিবেদন আদালতে দাখিল করবেন। 33-5 প্রিয় ভাইরা, এরপরে হলো যে মাদক ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছেন, তাহলে এই অর্থ সম্পদ হস্তান্তর নিষেধ করার জন্য তদন্তকারী আদালতে আবেদন করবেন। 34-1 আদালতে আবেদনের প্রেক্ষিতে ওই অপরাধীর অর্থ সম্পদ জমিজমা হস্তান্তর বিক্রয় এইগুলি নিষেধ করবেন, মানে নিষেধাজ্ঞা আরোপ করবেন। 34-2 মামলার বিচার চলাকালে অভিযোগকারী আদালতে সম্পদ হস্তান্তর বিক্রয় এইগুলি নিষেধ করার জন্য আবেদন করতে পারবেন। 34-3 গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ বলে গণ্য হবে না। 35-5 মাদকদ্রব্য আইনে প্রথমবার অপরাধ করলে দণ্ডিত হবে। 36-1 আমি আপনাদের আগে বলেছি এই 36-এর অনেকগুলি ক্লোজ আছে একের মধ্যে, এই ক্লোজগুলি আমি পরে আপনাদের পড়াবো, আমি আগে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। মাদকদ্রব্য আইনে যদি দ্বিতীয়বার অপরাধ করে তাহলে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। 36-2 আর দ্বিতীয়বার অপরাধ করে যদি তৃতীয়বার আবার অপরাধ করেন সেক্ষেত্রে দ্বিগুণ দণ্ডে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিনীয় সাজা না থাকে সেক্ষেত্রে, এবং যদি দ্বিগুণ দণ্ড 20 বছর না হয় তাহলে ওটা কম হলেও যা 20 বছরের কম হবে না। এটা 36-3 ডপ টেস্ট করে যদি অপরাধ মাদক সেবনের প্রমাণ পাওয়া যায় দণ্ডিত হবেন। 36-4 কোন ব্যক্তি মাদক সেবন করে যদি গাড়ি চালায়, মাতলামি করে, রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে তাহলে তার দণ্ড হবে 36-5 সরকারি গাড়ির ড্রাইভার যদি গাড়ির অফিসারের অনুপস্থিতিতে মাদক বহন করে এবং ধরা পড়ে সেক্ষেত্রে তিনি সরকারি ড্রাইভার দণ্ডিত হবেন। 36-6 কারো নিকট যন্ত্রপাতি পাওয়া গেলে দণ্ড 37, আর কেউ জায়গা দিলে যানবাহন ব্যবহার করতে গেলে দণ্ড 38, হয়রানি করলে 39, অর্থ যোগান দেওয়া, মদত দেওয়া, পৃষ্ঠপোষকতা করা, অর্থলগ্নি করা 40, সহায়তা করলে মাদক অপরাধে সহায়তা করলে 41। এ আইনে যদি সাজার বিধান না থাকে সেক্ষেত্রে ব্যতিক্রমের সাজা 42-1। পুলিশ, বর্ডার গার্ড এরা যদি জনগণের কাজে সাহায্য চায়, যদি সাহায্য না করে সেক্ষেত্রে দণ্ডিত হবে 42-2।
কোম্পানি অপরাধ করলে দণ্ডিত হবে 43, আর আদালত স্থাপন 44, 45 বাতিল। এ আইনের সকল অপরাধ আমলযোগ্য 46, জামিন সংক্রান্ত বিধিবিধান 47। ব্যাখ্যা দিব যে অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের শুনানি ছাড়া আদালত অভিযুক্তকে জামিন দিবে না। 47-এর 1-এর ক। 47, আর আদালত যদি মনে করে দোষ প্রমাণ হবে, দোষী সাব্যস্ত হবে, তাহলে আদালত জামিন দিবে না। 47-এর 1-এর খ। আর নারী বা শিশু বা বিকলাঙ্গ হলে আদালত জামিন দিবেন। 47-এর 1-এর গ। আর আদালত যদি মনে করে যার বিরুদ্ধে মাদকের অপরাধ তিনি সরাসরি অপরাধের সঙ্গে জড়িত না, তাহলে আদালত তাকে জামিন দিবেন। 47-এর 2, বিচারের বিশেষ পদ্ধতি। এই আইনে যে অপরাধটার দণ্ড 5 বছরের অধিক না, মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড না, 5 বছরের অধিক দণ্ড না, এর কম, তাহলে আদালত এই কার্যবিধি 22 অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করবেন। এটা 48। এই আইনের অপরাধের বিচার শুরু হয়ে গেলে এটা একটানা চলবে, স্থগিত রাখা যাবে না। তবে ন্যায় বিচারের স্বার্থে 3 কার্যদিবস বিচার বন্ধ করা যাবে। 49, মাদকদ্রব্য আইনের সঙ্গে অন্য আইনের অপরাধ যদি জড়িয়ে থাকে, তাহলে ন্যায় বিচারের স্বার্থে অন্য অপরাধের বিচার একই সঙ্গে একই আদালতে করা যাবে। এটা হল 50 ধারা। আর বিচারের সময়সীমা, এটা আপনাদের মনে পড়াইছি আমি। বিচারের সময়সীমা, এই আইনের অপরাধের বিচার আদালত 90 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করবেন। এটা 51-র 1। যদি 90 কার্যদিবসে সম্পূর্ণ করতে না পারেন তাহলে কি হবে? তাহলে আদালত এটা কি করবে? 30 কার্যদিবস সময় বৃদ্ধি করবেন এবং এটা সুপ্রিম কোর্টকে এবং সরকারকে জানাবেন। এটা 51-র 2। আর এই 30 কার্যদিবসেও যদি বিচার সম্পন্ন করতে না পারেন, তাহলে আরো 15 কার্যদিবস সময় বাড়াবেন এবং এটা সরকারকে এবং সুপ্রিম কোর্টকে জানাবেন। 51-র 3। তবে এরপরে আর সময় বৃদ্ধি করা যাবে না। এই সময়ের মধ্যেই তাকে আদালতকে বিচার সম্পন্ন করতে হবে। 51-র 4। আচ্ছা, মাদকের সঙ্গে যদি শিশু অভিযুক্ত হয়, তাহলে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। এটা হলো 52 ধারা। এই আইনে যদি দণ্ড দেওয়া হয়, তাহলে যাকে দণ্ড দেওয়া হয়েছে সে 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবে। এটা হলো 53। তাহলে আপিল কত? 53। আর আমরা কিন্তু আগে আপিল বলেছি 16-17-তে, ওটা কিন্তু লাইসেন্স বাতিল হলে আপিল, আর এখানে দণ্ডের বিরুদ্ধে আপিল 53। এই আইনের বিচার অনুসন্ধান এবং এই বিচার অনুসন্ধান অভিযোগ দায়ের এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির নিয়ম কানুন অনুসরণ করতে হবে। এটা হলো 54। এই আইনে অনুমান করা যাবে এবং এই অনুমান আদালতে প্রাসঙ্গিক। 55। এই আইনে ক্যামেরার ছবি, অডিও, ভিডিও আদালতে প্রাসঙ্গিক। 56। মোবাইল কোড 2009-এর মাধ্যমে এই মাদকদ্রব্যের অপরাধের বিচার করা যাবে। এটা হলো 57। সরকার কোন অঞ্চলকে মাদক প্রবণ অঞ্চল হিসাবে ঘোষণা করতে পারবেন। 59। মাদক সেবীদের সরকার তালিকা করতে পারবে। 61। আর সরকার এই মাদক অধিদপ্তরের এই রাসায়নিক পরীক্ষা করার জন্য, মাদকের রাসায়নিক পরীক্ষা করার জন্য রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করতে পারবেন এবং এই পরীক্ষাগারের রিপোর্ট আদালতে প্রাসঙ্গিক হবে। এটা হলো 62। তাহলে আপিল 43 না 53।
ফৌজদারি কার্যবিধির প্রয়োগ 54, আর অনুমান 55, ক্যামেরার ছবি 56, মোবাইল কোড আইন 2009 দিয়ে বিচার করা যাবে 57, মাদক অঞ্চল ঘোষণা 59, 58টা শুল্ক লাগে না, আর মাদক সেবীদের তালিকা 61, সরকার রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করতে পারবেন এবং তাদের রিপোর্ট প্রাসঙ্গিক হবে 62, আর একে অপরকে সহায়তা করতে হবে, পুলিশ বিডিআরকে, বিডিআর কোস্টগার্ডকে, কোস্টগার্ড মাদককে একে অপরকে সহযোগিতা করবে, এরা হলো 66। প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে মাদক দ্রব্য 66 পর্যন্ত পড়ব, আর ইংরেজি অনুবাদ 70 আছে, 69 আছে হলো বিধি বানানো, এরকমের আছে, এগুলি আমরা নিচ্ছি না, এগুলি দেখতেছি যে লাগবে না এরকম মনে হচ্ছে, আপনারা একবার এমনি চোখ বোলাই নেন। তাহলে প্রিয় ভাইরা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আমি রিভিশন করে নিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শুরু। আপনার খুব দ্রুত ধারা লিখবেন, 4-5টা প্রশ্ন করব, দেখি পারেন কিনা। 51 আবার, তাই না? 60 ধারায় কি? 60 ধারায় বলছে 60 ধারা একটু দেখে নিই, দাঁড়ান। বইটা বেরোলে আপনারা বইটা পারলে কিনে নিন, উপকার হবে। বইয়ের মধ্যে ভালো লেখা আছে। ও, ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য। 60 বলছে ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য। এটা তাহলে বুঝাই নেই, যেহেতু আপনারা বলছেন। সেটা হলো যে আপনার বাড়িতে আমরা মাদক আছে মর্মে তল্লাশি করলাম, তল্লাশি করতে গিয়ে আপনার কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, তাহলে এই ক্ষয়ক্ষতির জন্য আপনি আবার আদালতে মামলা করতে গেলেন, তাহলে এই মামলা করলে এটা গ্রহণযোগ্য হবে না, হবে না, বুঝছেন কি না? এই ক্ষয়ক্ষতি দাবি, ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য। ক্ষতিপূরণ দাবি করলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রিয় ভাইরা, বই শনিবারে ইনশাল্লাহ, বৃহস্পতিবারে পাবো আশা করতেছি, কারণ আজকে তো কেবল সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর 2 দিনে পাবো আশা হচ্ছে। যদি কোনো কারণে বাধাই করতে একটু সময় লাগে তাহলে শনিবারে মিস হবে না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এখন আমি প্রশ্ন ধরব, কে আগে বলতে পারেন? আমি কিন্তু খুব চিপার মধ্যে থেকে ধরব। মাদকদ্রব্য আইনে অভিযুক্ত যদি শিশু হয়, সেক্ষেত্রে শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। আর বলবো না। একদম লিখে ফেলছি, আল্লাহ পারছেন। আমরা যারা ছাত্র তারা আগে বই পাবো, কিন্তু হ্যাঁ অবশ্যই পাবেন, কিন্তু বইটা আপনাদেরকেই সংগ্রহ করতে হবে। আলামিনের সঙ্গে কথা বলেন, সেভাবে ওর থেকে নেন, অথবা যদি রাজারবাগ থেকে আপনারা কোনো বন্ধু বান্ধব রাজারবাগে থাকে, ওরা যেন বইটা সংগ্রহ করে আপনাদের কাছে পাঠায় দেয়। যেভাবে হোক আপনি প্রথম দিকেই বইটা নিয়েন, একটু উপকার হবে। আলহামদুলিল্লাহ, তাহলে পারছেন। একটা প্রশ্ন, 5টা ধরবো প্রশ্ন, তার একটা গেল, আর 4টা। 52 ধারা, হ্যাঁ আপনারা ধারা লিখবেন, একসঙ্গে 2-3টা ধারাও হতে পারে। মাদক ধারা লিখবেন, 2-3টা ধারাও হতে পারে, খেয়াল ধারা লিখলে আমি বুঝবো। মাদক দ্রব্যের
লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায় কি? আমি উত্তর বলবো, আপনার শুধু ধারাটা লেখেন। আমি বলবো হ্যাঁ, মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বলে সন্দেহ হলে সেক্ষেত্রে কারণ দর্শিয়ে মাদকের লাইসেন্স বাতিলও করা যায়, স্থগিত করা যায়। আমি উত্তরও বলে দিলাম, কিন্তু ধারাটা বলি নাই। আটকে গেল নাকি? সরোয়ার এটা লিখলে, সরোয়ার ভাই আপনি এটা লিখলেন কেন? সূচি পড়াচ্ছি না মূল বই। সূচি মানেই তো মূল বই, সূচি মানে তো মূল বই। এখন আর সূচি নাই তো। সূচি বলতে আগে যেমন আমি সংক্ষেপে করে দিয়েছিলাম, এখন আর সংক্ষেপ নাই ভাই, এখন পুরা বই পড়তে হচ্ছে। যারা পুরাতন ছাত্র তারা বুঝতে পারতেছে যে আপনার তো বইয়ের সঙ্গে আমার কথাগুলো মিলানি, মিলে তো দেখেন। 15 হবে না? হ্যাঁ 15 একটু একটু আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে 16-17টাই হলো মেন। পারছেন? 2টা প্রশ্ন দিলাম, মোটামুটি সবাই পেরেছেন। ভুলে হয়তো বা একটা ধারা লিখছেন কেউ, কিন্তু 16-17 হবে, এটা মাথায় রাখেন। 15টা দিয়েন না, 15টা না দিয়ে খালি 16-17 দেন। 2টা গেল, পারছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করুন। এবার নেন তো মাদক। সরোয়ার ভাই পুরাতন ছাত্র, তাই না? গোলাম সরোয়ার, হ্যাঁ চিনছি। এখন মাদক দ্রব্য আটককারী অফিসার, মাদক দ্রব্য আটক বা জব্দকারী অফিসার যদি মনে করেন এই আটককৃত মাদক বহন করা, সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আটককারী অফিসার নমুনা সংরক্ষণ করে এই মাদক ধ্বংস করতে পারবেন। এয়ারপোর্ট থেকে তো সহজ, আপনি একসময় রাজারবাগে এসে নিয়ে যান, অথবা আলামিনের সঙ্গে কথা বললে আলামিন আপনাকে লোকেশন বললে চেনচারি ক্যান্টিনে মনে হয় পাবেন। 29-3। আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে, 3টা দিলাম, 3টাই আপনাদের রাইট। এবার চতুর্থ প্রশ্ন, আর 2টা, চতুর্থ এবং পঞ্চম। অবৈধ মাদক ব্যবসা করে জমি ক্রয় করলো, প্রশ্ন শেষ। এইটুকুই প্রশ্ন। অবৈধ মাদক ব্যবসা করে জমি ক্রয় করলো, অবৈধ মাদক ব্যবসা করে জমি কিনেছে। একজন 33 লিখেছেন, আপনারটা কি সঠিক হয়েছে? 33টা না, 34টা যারা লিখেছেন সঠিক হয়েছে। সবুর খান 33 লিখলেন কেন? 33-এ তো জমি ক্রয় করলে তো 33-এ না 34-এ জমি ক্রয় করলে কেড়ে নিবে, এইগুলি হস্তান্তর নিষেধের জন্য আবেদন করবে। 33 না, 33 তো ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা। 34 হবে, 34 মোটামুটি পারছেন। 2-1টা মনে মিসিং হয়েছে। এখন শেষ প্রশ্ন, মাদকদ্রব্য আইনে তৃতীয়বার অপরাধ করলেন, সেই তৃতীয় দণ্ডের জন্য যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড না থাকে, তাহলে ওই দণ্ড
যাই থাকুক তা 20 বছরের কম হবে না। দ্বিগুণ-দণ্ডে দণ্ডিত হবে, তবে কোনো অবস্থায় 20 বছরের কম হবে না। 36-এর 3 আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পারমিটধারী ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত বারে বসে, আমাদের দেশের পারমিটধারী ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত বারে বসে মাদকদ্রব্য সেবন করতে পারবেন। বারে বসে বলতে পারেন, পানশালায় বসে বলতে পারেন। মাদক সেবন করতে পারবেন দেশীয় পারমিটধারী ব্যক্তি। আলম ভুল হলো। এগারো 2 তো সুইপার মুসি না। 11-3 দিবেন না 3-এর ক দিলে ভালো হয়? 3-এর ক দিলে ভালো হয়, না পারলে 3 দিয়ে দেন। 11-3, হ্যাঁ দেন, 3 দেন। যা আলহামদুলিল্লাহ। আপনাদের কি মাদকদ্রব্য যা পড়া হলো তা কি আপনাদের একটু উপকৃত হলেন কিনা এবং এগুলি ব্রেনে থাকতেছে কিনা একটু কমেন্টসে লেখেন দেখি। আর আগামীকাল আপনাদের এমসিকিউ প্রশ্ন গ্রুপে দেওয়া হবে। আগামীকাল আপনারা মাথায় রাখেন, আমি এমসিকিউ প্রশ্ন কালকে দিয়ে দিব। আমার কাছে প্রশ্নটা থাকলে আজকে দিয়ে দিতাম, প্রশ্নটা নেই, কালকে এমসিকিউ প্রশ্ন দিয়ে দিব। আপনারা ওই প্রশ্নগুলি দেখে উত্তর করেন। আমি পরের দিন ক্লাসের আগেই আমি আবার উত্তরটা দিয়ে দিব। তখন আপনারা উত্তরটা পেয়ে মিলাবেন, আপনার কটা হলো আর কটা হলো না, ওইগুলি আবার আপনি একটু কমেন্টসে লিখেন। তাহলে না, আমি যে এখান থেকে আপনাকে তো দেখতেছি না, তো কমেন্টসে যদি দেখি যে আপনারা পারছেন, তাহলে না আমাকে ভালো লাগবে। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি। তাহলে আমি কি এখন কার্যবিধিতে যাব? মাথার উপর দিয়ে গেছে কেন? মাথার উপর দিয়ে কি গেছে? বিমান? ইউক্রেনের বিমান গেল নাকি মাথার উপর দিয়ে? না, যায় নাই। তাহলে আমরা চলে যাচ্ছি ফৌজদারি কার্যবিধিতে। আরেকটা কথা হলো যে আগামী বুধবারে নতুন পড়াবো না। যেহেতু আমাদের মাদক দ্রব্য শেষ হয়েছে, নারী শিশু শেষ হয়েছে, বাল্যবিবাহ শেষ হয়েছে, যৌতুক শেষ হয়েছে, জুয়া আইন শেষ হয়েছে, 3BCL 4BCL শেষ হয়েছে, তারপরে পর্নোগ্রাফি শেষ হয়েছে। এই আইনগুলি আমাদের শেষ হলো। এই আইনগুলি এর মাদকও শেষ হলো। তাহলে মাদক আজকে আমরা মোটামুটি রিভিশন করলাম, আর বাকি যেগুলো থাকলো আমরা আগামী বুধবারে শুধুই রিভিশন করব। আমিও বলবো, আপনারাও শুনবেন, এবং আমি কিছু প্রশ্নও করব। আর তারপরে শনিবারের ক্লাসে যায় এবং শুক্রবার আপনাদের রিভিশন, বুধবার এবং শুক্রবার 2 দিনই রিভিশন করব, শুধু রিভিশন করার পরে আমরা শনিবার থেকে আবার নতুন আইন মানব পাচার হয়েছে, হ্যাঁ এটাও রিভিশন করব। তাহলে শনিবারে যায় আমরা নতুন আইন নিব, পুলিশ আইন। আর কার্যবিধি আমরা চলে যাব শনিবারে রাজসাক্ষী। তাহলে কার্যবিধিও প্রায় শেষের দিকে, কিন্তু 337-এ চলে যাব একবারে। তাহলে কার্যবিধিও আমরা শেষের দিকে চলে যাচ্ছি। কার্যবিধি শেষ হয়ে গেলে আমরা দণ্ডবিধি ধরব। কার্যবিধি শেষ হলে কার্যবিধির পরিবর্তে দণ্ডবিধি, আর এইদিকে মাদক শেষ হয়ে গেল, মাদকের পরিবর্তে আমরা পুলিশ আইনটা নিয়ে নেই। যেহেতু এই পুলিশ আইনটা সহজ এবং আপনাদের মোটামুটি জানা আছে, আমি একটু বলে দিলে 1 সপ্তাহে পুলিশ আইন আমরা শেষ করব। শনিবারে, সোমবারে, বুধবারে 3টা ক্লাসে পুলিশ আইন আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। আর যদি আপনারা বলেন তাহলে 2টা ক্লাসে শেষ করব, কারণ পুলিশ আইন আপনাদের পড়া আছে। দ্রুত আমরা বই পড়াগুলি শেষ করে ফেললে আমরা রিভিশনে যাব। রিভিশনে গেলে তখন আপনাদের একটু বেশি উপকৃত হবেন। এজন্য আপনারা ক্লাস মিস করবেন না। পারি না, যা পারেন এই দিয়েই হবে, আল্লাহ ভরসা। আপনি দেখবেন যে পারি না তো এমন না, পারেন কিন্তু সব পারেন না এরকম। তাহলে আল্লাহ যদি এরকম করে দেয় যে এই যে দেখেন আল্লাহ দোয়া করছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা
ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা সূরা বাকারার শেষের আয়াত। এখানে আপনি দোয়া করতেছেন কি, হে আল্লাহ আমার উপর রহম করো, আমাকে ক্ষমা করে দাও, আমার উপর বোঝা চাপায় দেও না, আমার উপর সাহায্য করো, এরকম দোয়া করতেছেন। তো এটা আপনার মতো দোয়া করবেন যে আল্লাহ আমার উপর রহম করো, আমার ব্রেন বুদ্ধি বাড়ায় দাও, আমি যা পড়া পড়েছি এইগুলি আমার জন্য পরীক্ষায় প্রশ্ন দাও, আমাকে আমার সঙ্গে যারা পরীক্ষা দিবে সকলের উপর আমাকে বিজয়ী করে দাও, এভাবে দোয়া করবেন। তাহলে তো হয়ে গেল। আল্লাহ যেন আপনাদের আশা পূর্ণ করে, আমিন। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের আমরা পড়লাম এই অব্যাহতি এবং খালাস। অব্যাহতি এই নথি পর্যালোচনা করে অপরাধের বিচার করার মতো কোনো যুক্তিকতা না থাকলে আদালত আসামিকে অপরাধের দায় থেকে অব্যাহতি দেন। এরা ধারা হলো 241-এর ক আর 265-র গ। হ্যাঁ, এইগুলি পড়লে হবে। কার্যবিধি এর চেয়ে যত পড়লাম এর চেয়ে আর বেশি লাগবে না ইনশাল্লাহ। আপনারা একটু বেশি করে পড়েন। সূচি বইটা পারলে সূচি বই পড়লে হবে, মূল বই আর পড়া লাগবে না, কারণ ওই সূচি বই মানে মূল বই হয়ে গেছে এখন। আপনি ওটা বিভিন্ন ডিউটি পোস্টে গেলে নিয়ে যেতে পারবেন, পুরা হ্যান্ডবুকের মতো হয়ে গেছে। অনেকগুলি আইন আছে, আমার মনে হয় উপকৃত হবেন ইনশাল্লাহ। কোন কোন আইন শেষ হয়েছে এগুলি আমি আলামিন গ্রুপে লিখে দিবেন ইনশাল্লাহ, আমি এটা পড়ে নেই। এখন অভিযোগের নথি পর্যালোচনা করে বিচার করার মতো পর্যাপ্ত কারণ আছে, সেক্ষেত্রে আদালত বিচার করবেন, সাক্ষীদের জবানবন্দি নেবেন। এই জবানবন্দি বিচার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অভিযোগ যদি প্রমাণ না হয় তাহলে আদালত আসামিকে অপরাধের দায় থেকে খালাস দিবেন। এটা কত? এটা 245 আর 265-র বর্গীর জ। এখন অব্যাহতির ক্ষেত্রে চার্জ গঠন করা হয় না, খালাসের ক্ষেত্রে চার্জ গঠন করা হয়। অব্যাহতির ক্ষেত্রে আপিল করা যায় না, খালাসের ক্ষেত্রে আপিল করা যায়। অব্যাহতির ক্ষেত্রে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয় না, খালাসের ক্ষেত্রে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়। অব্যাহতি 241-এর ক, 265-র গ, খালাস 245, 265-র বর্গীর জ। প্রিয় ভাইরা, এ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, যে অভিযোগ করলো সে যদি আদালতে অনুপস্থিত থাকে, পড়া শুরু, যারা নতুন ভালো করে শোনেন, যে অভিযোগকারী যদি আদালতে অনুপস্থিত থাকে, তাকে সমন দেওয়া হয়েছে, সে না আসে, তাহলে আদালত এই অপরাধীকে অপরাধের দায় থেকে খালাস দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? খালাস দিয়ে দিবেন। অব্যাহতি না, খালাস দিয়ে দিবেন। তাহলে এই অভিযোগকারী যদি আদালতে উপস্থিত না থাকেন, তাকে ডাকার প্রয়োজন না আসেন, তাহলে আদালত অপরাধীকে অপরাধের দায় থেকে খালাস দিবেন। এটা হলো 247। 200 কত? 47। অভিযোগকারী অনুপস্থিত থাকলে আসামিকে খালাস দিবে 247। এটা এত লাগবে না, ইজি ভাবে একটা ধারণা নেই। আচ্ছা, নালিশ কি প্রত্যাহার করা যায়? অভিযোগ প্রত্যাহার করা যায়? আপনি যে অভিযোগ করলেন এটা কি প্রত্যাহার করতে পারবেন? হ্যাঁ, অভিযোগ প্রত্যাহার করা যায়। তবে অভিযোগ প্রত্যাহার করার জন্য আদালতে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে অভিযোগ প্রত্যাহার করা যাবে। আপনি অভিযোগ দিয়েই যে কমে যায় মামলা চালাবো না, না আমি অভিযোগ তুলে নেব, হবে না। পারবেন আদালতের অনুমতি সাপেক্ষে। আদালতের অনুমতি সাপেক্ষে আপনি অভিযোগ প্রত্যাহার করতে পারবেন। 248 কত? 248। অভিযোগকারী অনুপস্থিত থাকলে আসামিকে খালাস দিবেন। অব্যাহতি খালাসের পার্থক্য গ্রুপে দেন। হ্যাঁ, দেব ইনশাল্লাহ, মনে ভুলে গেছি তো, দিতে পারিনি।
দিবনি। আসামি অভিযোগকারী অনুপস্থিত থাকলে আসামিকে আদালত খালাস দিবেন 247। আর নালিশ প্রত্যাহার করার জন্য যদি আদালতে আবেদন করে, আদালত যদি অনুমতি দেন তাহলে নালিশ প্রত্যাহার করা যাবে 248। আর তুচ্ছ ঘটনা, একেবারে তুচ্ছ ঘটনা, এই তুচ্ছ ঘটনার ক্ষেত্রেও আদালত বিচার না করে আসামিকে খালাস দিয়ে দিবেন, এটা হলো 250। আর কিছু কিছু অপরাধ আছে যেগুলি সংক্ষিপ্তভাবে বিচার করা যায়, এটা হলো 22 অধ্যায়ে, এটা 60 ধারা, 200 কত 260। প্রিয় ভাইরা, সংক্ষিপ্তভাবে বিচার 494 আমি পরে পড়াবো নি, পিপি আছে ওখানে কিভাবে মামলা প্রত্যাহার করবেন আমি পোস্টের আলোকে পড়াবো নি, আপনাদের এটা চিন্তা করতে দেখেন, এমনি নোট রাখেন যে অভিযোগকারী না থাকলে খালাস 47, অভিযোগ প্রত্যাহার করা যায়, নালিশ প্রত্যাহার করা যায়, হ্যাঁ যায় 248। আর একেবারেই অভিযোগ ভিত্তিহীন, একেবারেই অভিযোগ তুচ্ছ, তাহলে আদালত আসামিকে খালাস দিয়ে দিবে 250। কিছু কিছু অপরাধের বিচার আদালত সংক্ষিপ্তভাবে করবেন 260। তাহলে প্রিয় ভাইরা, আমাদের এই চ্যাপ্টারগুলি শেষ হয়ে গেল। আমরা আগামী শনিবারে কার্যবিধি, আগামী শনিবারে আমরা পর্ব 337 থেকে রাজসাক্ষী, এগুলা সম্পর্কে আপনাদের একটু ধারণা আছে, এগুলি পড়াতে আমার বেশি সময় লাগবে না, আর ওদিকে বেশি ধারাও নেই, দ্রুত শেষ হয়ে যাবে। এখন এই চ্যাপ্টারগুলি পর্যন্ত, এই 22 অধ্যায় পর্যন্ত আমরা পড়লাম, একেবারে এক ধারা থেকে এই পর্যন্ত। এখানে অনেক ধারা আমরা পড়েছি, মাঝখানে অল্প কিছু ধারা বাদ দিয়েছি। আল্লাহ যেন আমাদের এই যা পড়া হচ্ছে এর মধ্যে বরকত দান করেন। এখন কার্যবিধি আমি আর দিব না, আজকে আর আপনাদের বিরক্তও করব না, আমি ছেড়ে দিব। কালকে কিন্তু গ্রুপে এমসিকিউ প্রশ্নটা গ্রুপে কালকে দিব, আমার কাছে প্রশ্নটা নেই। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনাদের সঙ্গে একটু চ্যাট করি, কারো কোনো জানার থাকলে বলেন। অথবা এই যে 47, 48, 50 আর 60 যে 4টা ধারা কার্যবিধি পড়ালাম, এগুলি বুঝলেন না অথবা মাদকের কোনো ধারা বোঝেন নাই বলে লেখেন, আমি একটু আপনার সঙ্গে গল্প করি। তবে কখনোই চিন্তা বা হতাশা যেন না আসে। আপনার হতাশা আপনাকে ধ্বংস করে দিবে, আপনার দুশ্চিন্তা আপনাকে ধ্বংস করে দিবে, এগুলা ভাবার দরকার নেই। 225, 226, তাই না? 225, 26 বাতিল হয়ে গেছে, 26 আনতেছেন কেন? 226 বাতিল। আর 225-এ বলছে আদালত যখন অভিযোগ গঠন করবে, অভিযোগের মধ্যে যদি সময়, তারিখ, নাম, ঠিকানা এগুলি লিখতে ভুল হয়, এইগুলি ত্রুটি বলে গণ্য হবে না। এটা কে যেন বললো, আলম, এটা কি এখন পালেন কিনা? 225 অভিযোগ গঠনের সময় কিছু ত্রুটি বিচ্যুতি হলে এলা অপরাধ বলে গণ্য হবে না, ত্রুটি বলে গণ্য হবে না। আর 26 ধারা বাতিল। 245-এ বলছে অপরাধের বিচার করার পর আসামির বিচার করে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণ না হয় তাহলে আদালত অপরাধীকে অপরাধের দায় থেকে খালাস দিয়ে দিবেন। এটা হলো 245। এই 245-এ যে খালাস, এটা ম্যাজিস্ট্রেট আদালতে। আমরা বলেছিলাম আদালত দুই প্রকার, দুই ধরনের, একটা ম্যাজিস্ট্রেট আদালত আর একটা দায়রা আদালত। ওই ম্যাজিস্ট্রেট আদালতে যদি অপরাধ প্রমাণ না হয় তাহলে আসামিকে খালাস দিবে 245। আর দায়রা আদালতে অপরাধের বিচার করে যদি অপরাধ প্রমাণ না হয় তাহলে দায়রা আদালতেও খালাস দিবে, এটা হলো 265-র বর্গীর্য। এখন সরোয়ার বোঝা গেল নাকি ভাই? দেখেন তো, মাদকের 42-এর 1, 42-এর 1-এ বলছে ব্যতিক্রমের সাজা, যে অপরাধের সাজার বিধান নেই সেই অপরাধের সাজা হলো 42-এর 1। কিরকম? আপনার ডপ টেস্ট করা হবে, আপনাকে হসপিটালে যাওয়ার জন্য বলা হলো, আপনি হসপিটালে গেলেন না, তাহলে এটা তো এই ধরনের কথা কি মাদকে পেলাম আমরা? পাইনি, তাহলে এটার ব্যতিক্রম, তাহলে এটার জন্য আপনি সাজা ভোগ করবেন 42-এর 1। 250, 260 বুঝি না, বোঝা লাগবে না, এটা তো ছোটখাটো অপরাধ। কি অপরাধ? আল্লাহ কই গেল?
ছোটখাটো অপরাধ। আমার ছবি গেল কই আল্লাহ। ছবি ঘুরে গেছে না কি হলো? আমার ছবি তো দেখতে পাচ্ছেন কি আপনারা? আম্মু আম্মু নাজি, ও পাইছি এবার এসে। হ্যাঁ, তাহলে কই গেল যে 250-এ বলছে যে তুচ্ছ ঘটনা, ছোটখাটো ঘটনা, সেক্ষেত্রে খালাস দিয়ে দিবে। এটা 250। ধরেন যে আপনি এই মরিচ, মানুষের জমিতে থেকে মরিচ তুলছেন, এই 10টা মরিচ তুলছেন, এটা নিয়ে কমপ্লেন করছেন কোর্টে, তাহলে ঘটনা তুচ্ছ না? তাহলে আদালত আসামিকে খালাস দিবে। 10টা মরিচের নিয়ে ঘোড়ার ডিম থানায় এসে, এই ধরনের। আর 260 হলো আদালতে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলির বিচার সংক্ষিপ্ত ভাবে করা যায়। 260টা আমি ব্যাখ্যা দেই নাই, সঠিক শুধু বলছি, এটা একটু দেখে নিন। বই সামনে থাকলে সব বুঝি, তাই না? 260টা একটু বিস্তারিত। 260 এখন বোঝাবো না, শুধু সংক্ষিপ্ত বিচার আপনি একটু পড়ে নিন, তাহলে বুঝবেন। 247 কি দরকার? না, 247 তো বুঝালাম। 247-এ হলো যে যে বাদী, মামলার বাদী অনুপস্থিত, সম্বন্ধে আসে না, তাহলে না আসলে তাহলে তো আসামিকে খালাস দিয়ে দিবে। 250 একবার বলছি, তেমন পড়ানো হয়নি, এবার একটু পড়াবো, পিআরবি পড়াবো। 51-তে হলো বিচারের সময়সীমা, মাদকদ্রব্যের বিচারের সময়সীমা। আর 31-এ হলো তদন্তের সময়সীমা ও রিভিশন। তাহলে 31টা আগে দেই। মামলা তদন্তের সময়সীমা 31। হাতে নাতে আসামি ধৃত হলে তদন্তকারী সময় পাবে 30 কার্য দিবস। 31-এর 1-এর ক। হাতে নাতে ধৃত না হলে সময় পাবে 60 কার্য দিবস। 31-এর 1-এর খ। একই মামলায় আসামি ধরাও পড়ছে, পালাইও গেছে, 2 জন ধরা পড়ছে, 3 জন দৌড় মারছে, এই ধরনের মামলার ক্ষেত্রে 60 কার্য দিবস সময় পাবে। 31-এর 1-এর গ। এই সময় না পারলে অতিরিক্ত সময় পাবে 15 কার্য দিবস। 31-এর 2, এই সময় না হলে আর অতিরিক্ত সময় পাবে না, 24 ঘন্টার মধ্যে জানাবে। 31-এর 3, নতুন তদন্তকারী নিয়োগ হবে। 31-এর 4, নতুনরা তদন্তের সময় পাবে। হাতে নাতের ক্ষেত্রে 15 কার্য দিবস। 31-এর 4-এর ক। হাতে নাতে ছাড়ার সময় পাবে 30 কার্য দিবস। 31-এর 4-এর খ। এই সময় না পারলে আর সময় পাবে না, 24 ঘন্টার মধ্যে জানাবে। 31-এর 5, এরপরে বিভাগে দণ্ডভোগ করবে। 31-এর 6। আর বিচারের ক্ষেত্রে বিচারের সময়সীমা 51, আদালতের কাজ এটা। আর 31 হলো পুলিশের কাজ। 90 কার্য দিবস সময় পাবে। 51-এর 1, না হলে আরো 30 কার্য দিবস সময় পাবে। 51-এর 2, তাও না হলে আবার 15 কার্য দিবস সময় পাবে। 51-এর 3, এরপরে না হলে আর সময় পাবে না, 24 ঘন্টার মধ্যে আদালতকে জানাবে। না, এর মধ্যে বিচার শেষ করতে হবে। 51-এর 4। 28 ধারাটা মাদকের। 28-এ হলো মাদক ধ্বংস করা, নিষ্পত্তি করার নিয়ম। 232, 233 এগুলি আমরা পড়ি নাই। তারপর 241 পিআরবি। আচ্ছা, 180। জি স্যার বেশি বেশি প্রশ্ন দিলে উপকার আসবে। হ্যাঁ, আসবে। এই বছর যদি পিআরবি পড়াবো। পিআরবি পড়ার সময় আছে, এবার তো পড়াবো। গতবার তো পারাপারি হয়েছে, আর আপনারা এবার তো নতুন থেকে প্রথম থেকে পড়তেছেন, ইনশাল্লাহ পাবেন। বর্গিত জ বলেন। বর্গিত তো বলছি একবার, আবার কি? আর নাই মনে হয়, এই কটায় আর কমেন্টস নাই। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আজকে এই মতোই। আমি কালকে অফিসে গিয়ে বা সকালে যদি আমি প্রশ্নটা পাই, এমসিকিউ প্রশ্ন গ্রুপে দিয়ে দিবনি, আপনারা গ্রুপটা চেক করেন। কালকে চেক করে আপনারা নিজেরা একটু এমসিকিউ প্রশ্ন কয়টা পারেন, আমি আবার পরের দিন বা সন্ধ্যায় কোনো এক সময় উত্তর শীটটাও গ্রুপে দিয়ে দিবনি।
তাহলে আলামিন আমার সঙ্গে আসো নাকি কেটে পড়ছো? আলামিন নাকি খাবার গেছো? আলামিন আসো না নাই? তাহলে প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকেন। করণ কি লিখলাম? করণ দর্শনা কি বুঝলাম না। বেনিয়ামিন করণ কারণ দর্শন, ও কারণ দর্শন, এবার বুঝছি। কারণ দর্শানো মানে আপনি ছুটিতে গেছেন, ভালো করে বুঝেন। ছুটিতে গেছেন, ছুটিতে গিয়ে 10 দিনের ছুটি গেছেন, 20 দিন পড়াইছেন, তখন আপনার এসপি স্যার আপনাকে কিন্তু কৈফিয়ত তলব করবে। এই কৈফিয়ত তলব করাটাই হলো কারণ দর্শানো। আপনাকে কেউ বলে কৈফিয়ত তলব, কেউ কয় ব্যাখ্যা তলব, কেউ কয় অভিযোগনামা, কেউ কয় চার্জ গঠন, কেউ বলে অভিযোগ গঠন, কেউ বলে কারণ দর্শানো। এখন বুঝলেন কিনা বেনিয়ামিন? কারণ দর্শানো বুঝছেন? আলামিন আমার সঙ্গে মনে নাই। আপনারা যারা আলামিনকে টাকা দেন নাই তারা টাকাটা দিয়ে দেন, ও অনেক ব্যস্ত। থ্যাঙ্কস। আচ্ছা, আল্লাহ আপনাদের ভালো করুক। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আগামী বুধবারে অবশ্যই রিভিশন হবে। খুব কেয়ার, আপনারা প্রয়োজনে বই সামনে নিয়ে আমাকে আপনারা ঠকাবেন, দেখি আপনারা কেমন পারেন।